নমস্কার। স্বল্পকথার গল্পকথক চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। আজকের নিবেদন বুদ্ধদেব বসুর লেখা গল্প হতাশা। গল্প পাঠে আমি হৈমন্তী। শুনতে থাকুন আজকের গল্প। কি, শুয়ে পড়লে যে বড়? আপিসে যাবে না আজ? আহা, এই খেয়ে উঠলুম। একটু জিরোতে দাও না, আর একটা পান দাও। সুরমা পানের ডিবেটা নিয়ে স্বামীর শিয়রের কাছে রাখল। অনুপম একটা পান মুখে দিয়ে খবরের কাগজের ছবির পৃষ্ঠাটা চোখের সামনে খুলে ধরে বললে, বিলেতি মেয়েগুলো কি অসভ্যই হচ্ছে দিন দিন। ওইটুকু কাপড় গায়ে না রাখলেই বা কি, দেখেছ? কিন্তু পাশ ফিরে তাকিয়ে সুরমাকে সেখানে দেখতে পেল না। কোথায় সে? অনুপম হাঁক দিলে। সুরমা! সুরমা পাশের ঘর থেকে বললে, যাই। আ, কোন জুতোটা পরবে আজ? গেছে আবার জুতো বুরুষ করতে। বেশ একটু বিরক্তির সুরেই বললে অনুপম। একটু পরে সুরমা একজোড়া চকলেট রঙের জুতো হাতে করে ঢুকলো। ঝকঝক করছে আয়নার মতো। জুতোটা নামিয়ে রেখে বললে, ওঠো এখন। অনুপম খবরের কাগজের পৃষ্ঠা উল্টালো। কথাটা তার কানে গেছে কিনা বোঝা গেল না। সুরমা টেবিলের কাছে সরে এসে বললে, 12টা বাজে যে। অনুপম তবু চুপ। এত গভীর মন দিয়ে খবরের কাগজে কি পড়ছে সেই জানে। চেয়ারের পিঠের ওপর তার পাতলুন, কোট, নেকটাই সব সাজানো। সেগুলো নিয়ে একটু নাড়াচাড়া করে সুরমা আবার বললে, ওঠো না। এবার অনুপম জবাব দিলে, কি যে বিরক্ত করো! আপিসের বাঁধা কাজ তো নয় যে 10টা বাজতেই ঊর্ধ্বশ্বাসে ছুটতে হবে। কাল তো 10টা না বাজতেই বাড়ি মাথায় করে তুলেছিলে। একটু ঝাঁঝালো স্বরেই বললে সুরমা। ঝাঁজের কারণ ছিল, কাল আপিসে বেরোনোর আগে অনুপমের নতুন নেকটাই খুঁজে পাওয়া যায়নি। তাই নিয়ে কি কাণ্ড! সুরমা একাই নয়, তার শাশুড়ি, তার স্কুলগামী ছোট ননদ, সকলকে হাঁকে ডাকে বিপর্যস্ত করে অনুপম শেষ পর্যন্ত ঘোষণা করেছিল যে এমন বিশৃঙ্খল বাড়িতে মানুষের বসবাস অসম্ভব। স্বয়ং শ্বশুর মশাই আপিসে বেরোবার মুখে বলেছিলেন, কি বিশ্রী মেজাজ হয়েছে ছেলেটার! তা তোমরাও তো আগে থেকেই ওর কাপড় চোপড়গুলো একটু... লজ্জায় সুরমা অনেকক্ষণ কথা বলতে পারেনি। স্বামীর তুচ্ছতম সুখ সুবিধার জন্য সে তো প্রাণপণ করে। তবে মানুষ যদি এমন হয় যে পুরনো চিঠিপত্রের দেরাজে নতুন নেকটাই ঢুকিয়ে রেখে তারপর বাড়ি শুদ্ধ লোকের ওপর মেজাজ ফলিয়ে বেড়ায়, সেজন্য আজ সকাল বেলায় সে কাপড় চোপড় সব ঠিক করে রেখেছে। কিন্তু আজ অনুপমের তাড়া নেই। একটু পরে বললে, আজ কি তাহলে বেরোবেই না? অনুপম গা মোড়ামুড়ি দিয়ে বললে, উঠছি। কিন্তু তার ওঠবার কোনো লক্ষণ দেখা গেল না। টেবিলের ওপর কয়েকটা জিনিস নিয়ে অকারণে নাড়াচাড়া করতে করতে সুরমা বললে, কাজে এরকম গাফিলতি করা কি ভালো? মাসের শেষে মাইনে তো ওরাই দেবে। ও, তা দিলেই বা, আমাদের তো আর 10টার সময় অফিসে হাজিরা দিতে হয় না। আমাদের হলো ফিল্ড ওয়ার্ক, নিজের ইচ্ছে মতো কাজ। তা হোক, বিছানায় শুয়ে থাকলে কোনো কাজই হবে না। অনুপম হঠাৎ চটে উঠে বললে, আমার ইচ্ছা শুয়ে থাকবো। আমার শোয়া বসাও তোমার হুকুমে হবে নাকি? আমার হুকুমে কেন হবে? সমস্ত সংসারটাই হুকুমে চলছে। ইচ্ছে মতো শোয়া বসা কার আছে? ও, ভারী তো 125 টাকার চাকরি, ছেড়ে দিলেই বা কি? এবার সুরমার মুখে সত্যি সত্যি আশঙ্কার ছায়া পড়ল। বলো কি, এমন ভালো চাকরিটা ছেড়ে দেবে? ভালো করে কাজ তো
আরম্ভই করলে না এখনো। অনুপম যেমন হঠাৎ চটে উঠেছিল, তেমনি হঠাৎ নরম হয়ে বললে, না না, ছাড়বো কি, উঠি এবার। বলে সে সত্যি সত্যি উঠে বসল। সুরমা আশ্বস্ত বোধ করল, তবু না বলে পারল না। দেখো, ঝোঁকের মাথায় হঠাৎ ছেড়ে ঠেড়ে দিও না কিন্তু। শ্বশুর মশাই তাহলে মনে বড় কষ্ট পাবেন। আর কোনো কথা সুরমা বলতে পারল না। তার নিজের দিকটা মনে এলো না, তার অনুপমের দিকটাও না। শ্বশুরের কথাই মনে হলো। বয়সের চাইতে বেশি বুড়ো হয়েছেন। সরকারি চাকরিতে পেনশন নেবার আর 2-4 বছর বাকি। 150 টাকাতে পেনশন নেবেন। তখন এই বৃহৎ সংসার চলবে কেমন করে? সারা জীবনের সঞ্চয় নিঃশেষ করে টালিগঞ্জে এই ছোট বাড়িটা করেছেন, তার ওপর বিস্তর দেনা। আশ্রিত, অতিথি, নিঃসম্বল আত্মীয়ের অভাব নেই। নিজের পড়ুয়া ছেলে, অবিবাহিত মেয়ে আছে এখনো। অনুপম বড় ছেলে, বছর চারেক আগে বিয়ে পাশ করেছে। বিয়ে হয়েছে বছর খানেক। বিবাহটা মা বাপের কর্তব্য সম্পাদন। সুরমা খুব সুখে আছে শ্বশুর বাড়িতে। শ্বশুর শাশুড়ি অত্যন্ত স্নেহ করেন। এত স্নেহ করেন বলেই শ্বশুরের জন্য তার এত কষ্ট হয়। উপার্জন একজনের, দাবি 10 জনের। বুড়ো ভদ্রলোক একটা শার্ট ছিঁড়ে গেলে সহজে আর একটা কেনেন না, অথচ পুত্রবধূর জন্য ঘন ঘন শাড়ি কেনা হচ্ছে, পাছে ছেলের মনে কষ্ট হয়। সুরমার ভারী লজ্জা করে। অনুপমই একমাত্র আশা, কিন্তু আজকালকার দিনে সাধারণ বিয়ে পাস ছেলে, কতটুকু আশা তার, কতটুকু মূল্য? সেরা পাশিয়েরা খাবি খাচ্ছে, তাই বলে অনুপমের কোনো উৎকণ্ঠাও নেই। সে দিব্যি খায় দায় ঘুমোয়, বিকেলে হাওয়া খেতে বেরোয়, সিনেমাও দেখে। এই পরম নিশ্চিন্ত ভাবটা সুরমার ভালো লাগে না। আজকালকার দিনে কি নিজের ওপর মমতা করলে চলে? জীবন পণ করে খাটতে হবে, অমনি করেই কিছু হয়ে যাবে। কি আর হবে? কতটুকুই বা হবে? যেটুকুই হোক, বেঁচে থাকবার ব্যবস্থা হবে তো। তাছাড়া শুয়ে বসে কি আর পুরুষ মানুষের দিন কাটে? নাকি মেয়েদেরই কাটে? নাকি সেটা ভালো দেখায়? তবে কিছুদিন থেকে অনুপমের ভাবটা যেন বদলেছে। বাড়ি থেকে সে খেয়ে দিয়ে বেরিয়ে যায় 10:30 বাজতেই। ফিরে যখন আসে তখন প্রায় সন্ধে। তার রোদে পোড়া ক্লান্ত মুখ দেখে সুরমার ভারী কষ্ট হয়। কিন্তু এই তো পুরুষের জীবন। মনে মনে তার কেমন একটা আনন্দ মেশা গর্বও হয়। সে নিজে, সে তো দুপুরবেলা ঠান্ডা পাটিতে পড়ে ঘুমিয়েছে, কিন্তু এছাড়া আর কি করবে সে? সে অতি সাধারণ স্ত্রীলোক। তাকে দিয়ে সংসারের যা যা কাজ হতে পারে তাতে সে কখনো ত্রুটি হতে দেয় না। অনুপম ফিরে এসেই চা তৈরি পায়। স্নান করতে যাবার সময় কাপড়ের জন্য হাতড়াতে হয় না। বাথরুমের আলনায় সব সাজানো আছে। এর বেশি সুরমার সাধ্য নেই। সাবেকি পরিবারের আড়ালে আবডালে সে মানুষ হয়েছে। বৃহৎ পুরুষ পৃথিবীর কোনো ব্যাপারই সে জানে না। সে গেঞ্জি কেচে দিয়ে ধোবার খরচ বাঁচাতে পারে। 10 বার ঘর ঝাড় দিয়ে স্বামীর মেজাজ ভালো রাখতে পারে। দিতে পারে জুতো বুরুশ করে। দরকার হলে সুখাদ্য রেঁধে খাওয়াতে পারে। এই পর্যন্ত। সুরমার বাপের বাড়ি বড়লোক নয়। টানাটানির সংসারে নিজের বুদ্ধি আর পরিশ্রম দিয়েই সুশ্রী করে তুলতে সে তার মাকে দেখেছে। সেও কি তা পারবে না? রাত্রে সে স্বামীকে জিজ্ঞেস করে, কোথায় থাকো সারাদিন? অনুপম গম্ভীরভাবে শুধু একটি কথা বলে, কাজ। এর চাইতে মহৎ কথা আজকালকার ভাষায় নেই। সুবিধে হচ্ছে কিছু? চেষ্টা তো করছি, দেখি কি হয়। অনুপম তার কথায় বেশ একটা রহস্যের ভাব বজায় রাখে।
সুরমা আর প্রশ্ন করতে সাহস পায় না। আর সত্যি, অনুপম যখন পরপর ৫-৭ দিন 10:30টায় বেরিয়ে গিয়ে নিতান্তই ক্লান্ত চেহারা করে সন্ধেবেলা ফিরতে লাগলো, তখন আর সন্দেহ করবার কোনো উপায় রইল না যে সত্যি সত্যি সে এবার কর্মক্ষেত্রে নেমেছে। তারপর একদিন সে তার স্ত্রীকে চুপি চুপি বললে, কাউকে বলো না এখন, একটা চাকরি পেয়েছি। পেয়েছো? সত্যি? অনুপম একটা ইন্স্যুরেন্স কোম্পানির নাম করলে। সেখানে জানা গেল তাকে একটা চাকরি নেবার জন্য সাদাসাদি করছে অনেক দিন থেকে। টাকা পয়সার ব্যাপারে বনিবনাও হচ্ছিল না। এবারে রফা হয়েছে। বেশ কিছু নয়, ১২৫ দেবে গোড়াতে। ৬ মাস পরে কাজকর্ম দেখে বাড়িয়ে দেবার কথা। তাছাড়া কমিশন, মোটর অ্যালাউন্স গোটা ৫০ দিতেও রাজি আছে। তবে গাড়ি তো। এখানে বাধা দিয়ে সুরমা বলেছিল, বলো কি? সত্যি? অনুপম অবিচলিতভাবে বললে, নেহাত মন্দ না, কি বলো? আমি অনেক ভেবেচিন্তে আজ রাজি হয়ে এসেছি। রাজি হবে না? সুরমা এবার রীতিমতো উত্তেজিত হয়ে উঠল। যে দিনকাল পড়েছে, কত সব ভালো ভালো এমএ পাস ছেলে ৫০ টাকার জন্য ঘুরে মরছে। আর এ তো চমৎকার! কটা লোক আজকাল ১০০ টাকা রোজগার করে, তার উপর আবার কমিশন দেবে। অনুপম বললে, এমএ পাস হলেই তো হলো না, কাজের লোক হওয়া চাই। ইন্স্যুরেন্স কোম্পানি বিদ্যা বোঝে না, কাজ বোঝে। তা কাজটা কি করতে হবে? ও, কাজ? আহ, কাজ বিশেষ কিছু নয়। আমার অধীনে সব এজেন্ট থাকবে, তারা বিজনেস জোগাড় করবে, তাদের একটু দেখাশোনা করতে হবে, এই আর কি। ভাবছি ৬ মাস পরে ছোট একটা গাড়ি কিনে ফেলবো। বাইরে ঘোরাঘুরি আছে কিছু। মাইনে ভালো, অথচ কাজ কিছু নেই। সুরমার ঠিক যেন বিশ্বাস হতে চায় না। আর এমন একটা সুখের কাজ বাংলাদেশের এত ছেলেকে এড়িয়ে তার স্বামীর হাতে কেমন করে এলো, ভাবতে রীতিমতো অবাক হতে হলো তাকে। তা অবাক হয়ে আর কি হবে? মানুষের কপাল যখন ফেরে, তখন এই রকমই। কাউকে বলতে বারণ করলে কেন? সুরমা নিজের সৌভাগ্য একা একা সহ্য করতে পারছিল না। হয়েই তো গেছে। হয়ে গেলেই বা, কাজকর্মের ব্যাপার, বাইরে বেশি বলা বলি না করাই ভালো। আহা, বাইরে আমি কাকে আর ঢাক পিটিয়ে বেরাবো? শ্বশুর মশাইকে বলেছ? না, বলিনি এখনো। বাবার ইচ্ছে ছিল আমি গভর্নমেন্টের চাকরিতে ঢুকি। হয়তো তিনি খুব খুশি হবেন না। হাজার হোক, সামান্য কোম্পানির চাকরি বই তো নয়। কি যে বলো! সামান্য হলো কিসে? আর গভর্নমেন্টের চাকরি চাইলেই যে পাওয়া যাচ্ছে তা তো নয়। শ্বশুর মশাই খুবই খুশি হবেন, দেখো। হলেনও। অনুপমের এ কাজের জন্য বিলিতি কাপড় চোপড় না হলে নাকি চলবে না। ওসব করাতে গোটা ৫০ টাকা খরচ হয়ে গেল। হেম বাবু ধার করে এনে দিলেন টাকাটা। তারপর কয়েকদিন সেই শ্বেতাঙ্গ বেশে অনুপম নিয়মিত যাতায়াত করল। ইতিমধ্যে গোটা ২ নতুন টাই কেনা হয়ে গেল। সুরমা বিছানার তলায় পাতলুন ভাঁজ করে রাখে, টাই মোজা রুমালের হিসাব রাখে, আর বাড়ির মধ্যে সারাদিন অকারণে অফুরন্ত কাজ করে বেড়ায়। আজ তাই স্বামীকে খাওয়ার পর শুয়ে পড়তে দেখে সে অত্যন্ত বিচলিত বোধ করেছিল। রোজ নির্দিষ্ট সময় অফিসে না গেলে হয়তো চলে, কিন্তু একেবারে শুয়ে থাকলে কি চলে? কিন্তু শেষ পর্যন্ত অনুপম উঠল। উঠে একটা পাঞ্জাবি গায়ে চড়িয়ে বললে, চললুম। আজ স্যুট পরবে না? না, যা গরম। স্বামীর ম্লান মুখের দিকে তাকিয়ে সুরমার একটু কষ্ট হলো। ভাদ্র মাসের রোদ্দুর সমস্ত গায়ে পিন ফুটিয়ে দিচ্ছে, এর মধ্যে বেরোনো। তাই সে বললে, আজ না বেরোলেও চলে নাকি?
না বেরোলেও চলে। শরীরটা আজ মোটে ভালো লাগছে না। তাহলে আজ আর না বেরোলে একটা ছুটির দরখাস্ত পাঠিয়ে দাও। অনুপম হেসে বললে। ছুটির জন্য দরখাস্ত পাঠাতে হয় না। আমাদের যতদিন খুশি না গেলে কেউ কিছু বলবার নেই। বলো কি, যতদিন খুশি না গেলেও চলে? তা চলে বই কি, ওদের কাজ পাওয়া দিয়েই কথা। কাজটা তাহলে ওরা কেমন করে পাবে? তুমি তা বুঝবে না। সুরমা আর কিছু বললে না। সত্যি, কাজটা যে কিরকম তা সে ঠিক বুঝে উঠতে পারেনি। অনুপমও আর কথাটা না বাড়িয়ে পাঞ্জাবিটা খুলে রেখে শুয়ে পড়ল। উঠল যখন 5টা বেজে গেছে। সুরমা চা করে এনে দিলে। চা খেয়ে ধোপ দুরস্ত জামাকাপড় পরে অনুপম বেরিয়ে গেল, বোধহয় কোনো বন্ধুর বাড়িতে। তার পরের 2টো দিন এইভাবেই কাটালো সে। সুরমা মাঝে মাঝে 2-1 বার তাড়া দিলে, কিন্তু অনুপম নিতান্ত নিশ্চিন্তভাবে বললে, তুমি তো দেখছি ভারী ছেলে মানুষ। এজেন্টরাই এসব কাজ করে। আমার বেরোবার কি দরকার? এই তো আজ বিকেলেই দুজন আসবার কথা আছে আমার কাছে। সত্যি, সেদিন বিকেলে 2টি ছেলে এলো তার কাছে। অনুপম তাদের সঙ্গে বসে বসে অনেকক্ষণ কথা বললে। সুরমা চা পাঠালো, খাবার পাঠালো, পান পাঠালো। ভারী খুশি হলো সে মনে মনে। পরের দিন সকালে 9টা না বাজতেই অনুপমের বেরোবার তাড়া লেগে গেল। আজ তাকে যেতে হবে ভাটপাড়া। সেখানে একজন বড় দরের মক্কেলের খোঁজ পাওয়া গেছে। অসম্ভব তাড়াহুড়ো করে কোনো রকমে 2টো গরম ভাত আর মাছের ঝোল গলধকরণ করে পোশাক পরে মার কাছ থেকে 2টো টাকা নিয়ে সে বেরিয়ে গেল। তার কিছুই খাওয়া হয়নি। ভাবতে ভাবতে সুরমারও ভালো করে খাওয়া হলো না। 3টে না বাজতেই উঠে স্টোভ ধরিয়ে নানা রকম খাবার তৈরি করতে বসলো। এদিকে অনুপম আপিসে গিয়ে খবর পেল ভাটপাড়ার ভদ্রলোককে অন্য কোম্পানির লোক পাকড়ে ফেলেছে। বসে বসে আড্ডা দিল ঘণ্টা দিনেক। তারপর আরেকজনের সঙ্গে বেরিয়ে ক্লাইভ স্ট্রিটের এ আপিস ও আপিস ঘুরে বেড়ালো, যেখানে যত চেনা লোক আছে। কোথাও 1 পেয়ালা চা, কোথাও পান, নানা রকম লাখ বেলাখের গল্প। সময়টা কাটলো মন্দ না, কিন্তু রোদ্দুরে ঘুরতে আর ভালো লাগে না, যাই বলো। বিকেলে বাড়ি ফিরে যখন চা খাচ্ছে, সুরমা জিজ্ঞেস করলে, কেসটা পেলে? আহ, কোনটা? ভাটপাড়ায় গেলে যে। অনুপম বলতে পারল না যে ভাটপাড়ায় সে যায়নি। সংক্ষেপে বললে, আর একদিন যেতে হবে। কবে যাবে? কাল? এত খবর দিয়ে তোমার দরকার কি? আমার কাজ আমি ভালো বুঝি। পরের দিনও সে যথাসময়ে রাজবেশ পরে বেরোলো, যথাসময় ফিরে এলো। তারপর একদিন সে সুরমাকে বললে, আর একটা অফার পেয়েছি, এর চেয়ে ভালো। কিরকম? এক ভদ্রলোক একটা বিজনেস করবেন, আমাকে পার্টনার করে নিতে চান। লায়ন্স রেঞ্জে আপিসের ঘর খোঁজা হচ্ছে। এখন অবশ্য মাত্র 1010 নিয়ে আরম্ভ হবে, তবে ভদ্রলোক 20,000 পর্যন্ত ফেলতে রাজি। তার নিজের আরো অনেক কাজ আছে। আমাকেই ম্যানেজার হতে হবে। আপিসে আলাদা ঘরে বসবো, টেলিফোন থাকবে, বাড়িতেও রাখতে হবে একটা। তুমি যখন তখন দরকার হলে আমার সঙ্গে কথা বলতে পারবে। বেশ ভালো, কি বলো? সুরমা জিজ্ঞেস করলে, ব্যবসাটা কিসের? সে নানা রকম। ওই ভদ্রলোকের 10 রকম ব্যবসা আছে কলকাতায়। কাগজ, কাঠ, কয়লা, তাছাড়া একটা জুয়েলারি দোকানও আছে। বিস্তর পয়সা ওর। 50,000 টাকা ফেলতেও আটকাবে না। আমাকে গোড়াতে 200 দেবে, আস্তে আস্তে 500 পর্যন্ত উঠবে। লাভের ওপর আমার 2% শেয়ারও থাকবে। আর আপিসের গাড়িটা অবশ্যই আমার জন্যই থাকবে। আমাদের কয়েকজন কেরানি দরকার। আছে নাকি তোমার জানাশোনা কোনো ছেলে ছোকরা?
সুরমা খানিকটা চুপ করে থেকে বললে, তুমি তাহলে ইন্স্যুরেন্সের কাজটা ছেড়ে দেবে? ছেড়ে দেবো না তো কি, ওই মাইনেতে কোনো ভদ্রলোকের কি চলে? আর যা খাটুনি, রোদ্দুরে ঘুরে ঘুরে হয়রান। তা যেখানেই যাও, বসে বসে তো তোমাকে কেউ খাওয়াচ্ছে না। তুমি কিছু বোঝো না, এটা কত ভালো। আপিসটাই আমার, সবই আমার ইচ্ছে মতো হবে। আমার পার্টনার নিজে বিশেষ কিছু দেখতে পারবেন না, আমি রাজি হয়েছি বলেই তিনি ব্যবসাটা ফাঁদবেন। অত বড় একটা ব্যবসা চালাতে তুমি পারবে তো? ব্যবসাতে তো খাটুনি সবচেয়ে বেশি শুনি। ওহ, সে ঠিক হয়ে যাবে দুদিনেই। দু চারখানা বইপত্র দেখে নিলেই হবে। তাছাড়া আমার নিজের তো বিশেষ কিছু করতে হবে না, আমার অধীনে কেরানিই থাকবে। শিগগিরই আমরা আরম্ভ করে দেব কাজ। আপিসের একটা ভালো ঘর পেলেই হয়। হঠাৎ সুরমার কিরকম একটা সন্দেহ হলো। জিজ্ঞেস করলে, ইন্স্যুরেন্সের কাজটা তুমি ছেড়েই দাওনি তো? অনুপম মুচকি হেসে বললে, তা একরকম ছেড়েই দিয়েছি বলতে পারো। সুরমার মুখ ফ্যাকাশে হয়ে গেল। ক্ষীণ স্বরে বললে, একেবারে ছেড়েই দিলে? ওটারও তো এখনো ঠিক নেই। শ্বশুর মশাইকে একবার জিজ্ঞেসও করলে না? ওহ, বাবাকে আবার জিজ্ঞাসা করব কি? এসব ব্যাপারে উনি বোঝেনি ভারী। তাছাড়া কিছু ঠিক নেই বলছো কেন? কোম্পানি শিগগিরই রেজিস্টার্ড হবে। আর ভাবছো কেন? বাবার দুঃখ এতদিনে দূর হলো। বাবাকে আর 1 বছরের বেশি চাকরি করতে দেবো নাকি ভেবেছো? কথাটা শুনে সুরমা রোমাঞ্চিত হলো, কিন্তু ছোট্ট একটু সন্দেহ তার মন থেকে কিছুতেই যাচ্ছিল না। তাই সে বললে, কিন্তু ব্যবসা তো, তার নিশ্চয়তা কি? বাধা একটা চাকরি হুট করে ছেড়ে দিলে? ভারী তো বাঁধা চাকরি। বেটারা ভারী পাজি, ছোট লোক, কথা দিয়ে কথা রাখে না, টাকা পয়সা কিছু দিতে চায় না। সুরমা অবাক হয়ে বললে, বলো কি? চাকরিতে কখনো মাইনে না দিয়ে পারে? মাস পুরোলে নিশ্চয়ই দেবে। তুমি ওদের সঙ্গে খামোখা ঝগড়া করনি তো? এবারে অনুপম বেশ উত্তেজিত স্বরেই বললে, ওদের যা ব্যবহার তাতে ঝগড়া না করে পারা যায় না। আছে, ভেতরে অনেক ব্যাপার আছে। মান সম্মান নিয়ে ওদের কাজ করা যায় না। দিয়েছি আজ খুব দু কথা শুনিয়ে। সুরমা হতাশ স্বরে বললে, তাহলে ছেড়েই দিয়েছ? অনুপম একটু হেসে বললে, আহা, তুমিও যেমন এমন একটা ভাব করছো যেন কত বড় একটা লোকসান। ওরকম চাকরি পথে ঘাটে অনেক ছড়িয়ে থাকে। কথাটা আসলে সত্য। কেননা বিমার দালালি আজকাল চাইলেই পাওয়া যায়। কিন্তু যতখানি কাজ করতে পারলে তা থেকে মাসে 50টা টাকাও উপার্জন করা যায়, অনুপমের পক্ষে তা অসম্ভব। অবশ্য আসল কথাটা জানে না বলেই সুরমা চোখ বড় বড় করে বললে, বলো কি? আজকালকার দিনের পক্ষে ও তো চমৎকার চাকরি ছিল। আমি তো মনে করি ওরকম একটা কাজ পাওয়া ভাগ্যের কথা। অনুপম তাচ্ছিল্যের সুরে বললে, তুমি তাই মনে করতে পারো, আমি করিনি। তাছাড়া কত একটা বড় কাজে যাচ্ছি, দেখো না 2-5 বছরে কি হয়। শোনো, ভদ্রলোক বলেছে আমাকেও কিছু টাকা ফেলতে। আ, বেশি নয়, 1,000-5,000। তাহলে লাভের 10% দিতে রাজি। 10% মানে জানো, বছরে 1,000-20 তো বটেই। বলবো নাকি বাবাকে একবার? সুরমা ঠান্ডা গলায় বললে, দেখতে পারো বলে। একটু যেন দ্বিধা করে অনুপম বললে, আচ্ছা, আ, তোমার বাবা কি কিছু দিতে পারেন না? সুরমা ম্লান হয়ে গিয়ে বললে, আমার বাবা গরিব মানুষ, তিনি অত টাকা কোথায় পাবেন? একটু যেন লজ্জিতভাবেই অনুপম বললে, আচ্ছা আচ্ছা, থাক,
এমনি একটা কথার কথা বলছিলাম। তুমি কিছু ভেবো না, এ ব্যবসায় লাভ আমাদেরই হবে। অবশ্য রিস্ক যে কিছু নেই তা নয়, রিস্ক সব ব্যবসাতেই থাকে। তা একটু রিস্ক না নিলে জীবনে কি বড় হওয়া যায়? তুমিই বলো। সুরমা আবার জিজ্ঞাসা করলে, ব্যবসাটা কিসের?" এবারেও অনুপম জবাব দিলে, আছে নানা রকমের। ইন্স্যুরেন্সের কাজটা কদিন করেই ছেড়ে দিয়ে ভালো করলে কিনা কে জানে। কিছুদিন করলে হয়তো ভালো লাগতো, মোটে তো ভালো করে করলেই না। আরে ছি ছি, এ কাজ কি ভদ্রলোক করতে পারে? দুদিনেই ঘেন্না ধরে গেছে। বললাম না তোমাকে, ওরা অত্যন্ত বদ লোক, কথায় কথায় অপমান করে। তা কদিনের মাইনে দিয়ে দিয়েছে তো? তা দিলেও তো বুঝতুম, কিছু না, এক পয়সাও না। বলো কি, কদিন খাটিয়ে নিলে তার মজুরি দিলে না? কি সম্ভব নাকি? ওদের পক্ষে কিছুই অসম্ভব নয়। বাহ, এমন কথা তো কোনোদিনও শুনিনি। আইন আছে কি করতে, একটা উকিলের চিঠি দাও, বাপ বাপ করে টাকা দিয়ে দেবে। বয়ে গেছে, এখন আমার সামান্য কয়েকটা টাকার জন্য অত হাঙ্গামা করতে? বিজনেসের জন্য এখন ভয়ানক খাটতে হবে কিছুদিন, অত সময় কোথায় আমার। তাই বলে তুমি চুপ করে এসব সহ্য করবে? খুব দু কথা শুনিয়ে দিয়ে চলে এসেছি, আবার কি। আমাদের ব্যবসাটা জাকিয়ে উঠুক, তখন ওই পচা কোম্পানির ম্যানেজারকে কেরানি রাখবো। এরপর কয়েকদিন অনুপমকে সত্যি খুব ব্যস্ত দেখা গেল। দিনের মধ্যে ৫-৭ বার সে বেরোয় আর বাড়ি ফেরে। অদ্ভুত সব জায়গায় এঙ্গেজমেন্ট থাকে তার। টেলিফোন ছাড়া কাজের বড্ড অসুবিধা হচ্ছে। সামনের মাসের গোড়ার দিকেই আনিয়ে ফেলবে একটা। কিছুদিন তার পকেটে কিছু টাকা পয়সাও ঝনঝন করলো। তাছাড়া পকেটে তার প্রায়ই সচিত্র পুস্তিকা দেখা যায়, মোটর গাড়ির ক্যাটালগ। আপিসের গাড়ি কেনা হবে, সে ভারও তারই ওপর পড়েছে। দিন ১৫ কাটলো এইভাবে। ততদিনে সুরমারও প্রায় দৃঢ় বিশ্বাস হয়ে এসেছে যে বাণিজ্যেই বসতে লক্ষ্মী, এখন ভালো রকম সব চললেই হয়। রাত্রিরে শোবার সময় ছাড়া অনুপম আজকাল প্রায় বাইরে বাইরেই থাকে। অতিরিক্ত পরিশ্রমে শরীর পাছে ভেঙে পড়ে, সে ভাবনায় তার মা অত্যন্ত ব্যাকুল হয়ে থাকেন। কিন্তু অনুপমের সেসব বিষয়ে ভ্রুক্ষেপ নেই, নিঃশ্বাস ফেলবার সময় নেই তার। তার নামে বড় বড় খামে টাইপ করা চিঠিপত্র আসে, নানা রকমের লোক আসে বাড়িতে। হ্যাঁ, এ না হলে আর ব্যবসা কি? সুরমা ভাবে এতদিনে তার স্বামী নিজের পথ খুঁজে পেয়েছে, একদিন সত্যি সত্যি বিরাট কিছু হয়ে বসা আশ্চর্য নয়। কার মধ্যে কি থাকে বলা তো যায় না। আরও কিছুদিন গেল। তারপর এক রাত্রে শুয়ে শুয়ে অনুপম বললে, আহ, দেখো, কলেজ স্কোয়ারের কাছে ৫০০ টাকায় একটা চায়ের দোকান বিক্রি হচ্ছে। ভাবছি বাবাকে বলে সেটা কিনে ফেলি। ৫০০ টাকা তিনি নিশ্চয়ই দিতে পারবেন। সুরমা অবাক হয়ে বললে, কেন, চায়ের দোকান কিনে তুমি কি করবে? কি আবার করব, চালাবো। মাসে ২০০ টাকা নেট প্রফিট। বলো কি, মাসে ২০০ টাকা যাতে লাভ, সে দোকান ৫০০ টাকায় ছেড়ে দিচ্ছে? লোকটা পাগল নাকি? সঙ্গে সঙ্গে সুর নামিয়ে অনুপম বললে, না, ঠিক ২০০ হয়তো হবে না, ১৫০। হ্যাঁ, ১০০ তো হবেই। বলে কয়ে ৫০০-তে রাজি করাতে পারবো বোধহয়। লোকটার ব্যায়ামও হয়েছে, পাত্তারি গুটিয়ে দেশে চলে যেতে চায়। তোমার হাতে সে কোম্পানি তো রয়েছে, এত বড় ব্যবসা। হ্যাঁ, বিজনেসটা রয়েছে বটে, তা চায়ের দোকানটাও থাক না। গোটা ২০ টাকা মাইনে দিয়ে একটা লোক রেখে দিলেই হবে। আমি তো নিজে গিয়ে দোকানে বসতে পারবো না, বুঝলে না?
4-5টা কলেজের কাছে কিনা ছাত্রদের ভিড় খুব হয়, বেশ লাভ। নিজে না দেখলে দোকান চলে না। হ্যাঁ, মাঝে মাঝে গিয়ে দেখে আসবো বই কি। কালই বাবাকে বলবো। আস্তে আস্তে বাড়িয়ে একটা ফ্যাশনেবল রেস্তোরাঁও করে তোলা যায়। তাহলে অবশ্য চৌরঙ্গি পাড়ায় তুলে আনতে হয়। হঠাৎ সুরমার মনে পড়ল, সেই ব্যবসার কথা স্বামীর মুখে কিছুদিন শোনা যাচ্ছে না। কেমন একটা ভয়ের ভাব এলো তার মনে। খুব নিচু গলায় জিজ্ঞেস করলে, তোমাদের ব্যবসা কবে থেকে আরম্ভ হবে? যোগার যন্ত্র চলছে। এই প্রসঙ্গে অনুপমের বিশেষ উৎসাহ দেখা গেল না। এ মাসের প্রথমেই আরম্ভ করবার কথা ছিল না? কথাটা যেন শুনতেই পায়নি। এইভাবে অনুপম বললে, চায়ের দোকানটাই কিনে নেব। আমাদের কালীপদ বেশ বিশ্বাসী লোক, তাকেই বসিয়ে দেওয়া যাবে। ও তো বাড়িতে 8 টাকা মোটে মাইনে পাচ্ছে, আমি 20 টাকা দেব। আচ্ছা, না হয় 25ই দেওয়া যাবে। ওর পক্ষে কত বড় একটা লিফট ভাবো তো। বোধহয় সেই কথাই ভাবতে ভাবতে অনুপম খানিক পরে ঘুমিয়ে পড়ল। আরও কয়েক মাস কাটল। অনুপম যেদিন খুশি বাড়িতে পড়ে পড়ে ঘুমোয়, যেদিন খুশি পোশাক পরে বেরোয়। কোথায় যায়? একটা মান্থলি টিকিট নিয়ে শহরের এমন জায়গা নেই যেখানে সে না যায়। বড় বাজারে তার আনাগোনা, ডালহৌসি স্কোয়ারে বহু আপিসে তার ঘন ঘন আবির্ভাব। কিছু কাজ নেই, সুতরাং সে সবচেয়ে ব্যস্ত। তার পাশ দিয়ে লক্ষ লক্ষ টাকা স্রোত বয়ে চলেছে। সেই ঘূর্ণির মধ্যে ঢোকবার যতবারই চেষ্টা করে, ততবারই ফিরে এসে ধাক্কা খায়। ঘর্মাক্ত ক্লান্ত শরীরে বাড়ি ফিরে এসে বলে, ওহ, এত ভয়ানক পরিশ্রম আর সহ্য হয় না। সত্যি অকারণে নিরুদ্দেশে এখান থেকে ওখানে, ওখান থেকে সেখানে ঘুরে বেড়ানো কতদিন মানুষ তা সইতে পারে? কতদিন আর কতদিন? তবে এটাও মানতে হবে যে সে এখন বিজনেসম্যান। অবশ্য সেই 20,000ই কোম্পানিটা শেষ পর্যন্ত হলো না। সমস্ত ঠিকঠাক হবার পরে যে লোকটি টাকা দেবে, সেই শেষ মুহূর্তে পেছপা হলো। লোকটাকে শূকর সন্তান বললে কিছুমাত্র অন্যায় বলা হয় না। পৃথিবীর সব লোকই এই রকম ইতর, অশিক্ষিত, ধূর্ত, স্বার্থপর, প্রতারক। এতগুলো খারাপ লোকের মধ্যে একমাত্র ভালো লোক অনুপমের উপায় কি? তা সেও একটা বিজনেস চালাচ্ছে। ক্লাইভ রোতে এক বন্ধুর আপিসে গিয়ে একটা চেয়ারে 2-3 ঘন্টা বসে থাকে মাঝে মাঝে। বিজনেসটা কি সেটা সুরমা এখনো জানে না। যখন বেশ ফেঁপে উঠবে তখন জানতে পারবে। তবে সেটা চায়ের দোকান নয়। দোকানদারি করাটা ঠিক ভদ্রলোকের কাজ কি? দোকানে যাচ্ছি বলতে কেমন বিশ্রী লাগে না? আপিসে যাচ্ছি কথাটাই বেশ। তাও নিজের আপিস। অনুপম এখন নিজের আপিসে যাচ্ছে। এইভাবেই আরো 1 বছর কাটল। হেমবাবু মলিন জিনের কোট পরে আপিস যান। আপিস থেকে ফিরে শুয়ে থাকেন খোলা গায়ে চিত হয়ে। মাসের 1 তারিখে প্রচুর ধার শোধ করেন ও 7 তারিখে আবার ধার করতে ছোটেন। বড় ছেলের সঙ্গে বিশেষ দেখাশোনা হয় না তার। একদিন সন্ধ্যাবেলায় অনুপম বাড়ি থেকে বেরোচ্ছে। বাইরের ঘরে বাপের মুখোমুখি পড়ে গেল। সে এড়িয়ে বেরিয়ে যাচ্ছিল। হেমবাবু তাকে ডাকলেন একটুখানি কেশে। অত্যন্ত যেন লজ্জিতভাবে বললেন, শোনো, আমাদের অফিসে একটা চাকরি খালি হয়েছে। অনুপম চুপ করে রইল, যেন এই ব্যাপারে তার কিছুই এসে যায় না। আমি তোর কথা সাহেবকে বলেছি,
তবে যা দিনকাল। কি চাকরি? মন্দ নয় খুব। 50 টাকা থেকে আরম্ভ। ও, 50 টাকা? অনুপম খুব মৃদু স্বরে বললে কথাটা। অসম্ভব আজগুবি কিছু শুনে যেন সে হতবাক হয়ে গেছে। 50 থেকে 100। তারপর ডিপার্টমেন্টাল পরীক্ষায় উতরলে হয়তো 300 পর্যন্ত পাওয়া যাবে। গভর্নমেন্টের বাধা স্কেলে আস্তে আস্তে উঠে যাবি। বেশ ভালোই তো। অনুপম বললে। 50 টাকায় আমার কি হবে? খুব কুণ্ঠিত স্বরে বললেন হেমবাবু। আপাতত আর কিছু যখন হচ্ছে না, আমি একটা অ্যাপ্লিকেশন টাইপ করে রেখেছি। কাল সেটা দিতে হবে। অনুপম বাপের মুখের ওপর আর কিছু বললে না। পরের দিন দরখাস্ত সই করে দিলে। স্ত্রীকে বললে, দুঃখে কষ্টে বাবার মাথা খারাপ হয়ে গেছে, আমাকে 50 টাকার কেরানিগিরি করতে বলছেন। সুরমা বললে, ওই পেলেই কত লোক আজকাল কৃতার্থ। কত লোক তা হতে পারে, আমার কথা আলাদা। বিজনেসের লাইন আমি ছাড়বো না। আমার একটা স্কিম আছে, সেটা হয়ে গেলে তো আর কথাই নেই। দস্তুর মতো গাড়ি হাঁকিয়ে বাড়ি জাকিয়ে থাকতে পারবো। স্কিমটা কি? সুরমা তা শুনতে চাইল না। শুনেই বা কি হবে? সে সামান্য মেয়ে মানুষ, ওসব বড় বড় ব্যাপার সে বুঝবে না। অনুপমই আবার বললে, একটু বুদ্ধি থাকলে কলকাতা শহরে মাসে 100-5 রোজগার করা কিছুই না। দেখো না, সব মারোয়ারিদের, না জানে লেখাপড়া, না পারে ভদ্রলোকের মতো একটা কথা বলতে। একজন মারোয়ারির সঙ্গে আলাপ হয়েছে সম্প্রতি, তার কাছে সব ফন্দি ফিকির শিখে নিচ্ছি। দেখবে আর 2 দিন পরে। হ্যাঁ, আমাকে একটা টাকা দাও তো। সুরমা বললে, 1 টাকা? 1 টাকাও নেই তোমার কাছে? আমার কাছে টাকা থাকবে কোত্থেকে? কেন, বাজার খরচ তো তোমার হাতেই আজকাল। আচ্ছা, 1 টাকা না পারো 8 আনা দাও। 1 টাকাই দিচ্ছি। নিজের জমানো 2টি আধুলি সুরমা বার করে দিলে। মাঝে মাঝে এমন হয়, তার হাতে 2-4 আনা পয়সা যা আসে সব সে সযত্নে জমিয়ে রাখে, যে কোনো দিন স্বামীর দরকার হতে পারে। পরের দিন হেমবাবু আপিস থেকে খান কয়েক বই নিয়ে এলেন। অনুপমকে ডেকে বললেন, এগুলো নেড়ে চড়ে দেখিস তো, ইন্টারভিউতে ডাকতে পারে। 50 টাকার চাকরি, তার আবার ইন্টারভিউ? ইনকাম ট্যাক্সের আইনগুলো একটু দেখে নিস। কিছু জিজ্ঞেস করলে 2-একটা কথা বলতে পারলেই হলো। বাবার একদম মাথা খারাপ হয়েছে। স্ত্রীর কাছে গিয়ে অনুপম বললে, আমাকে বলছেন ইনকাম ট্যাক্সের বই পড়তে। এখনো যেন আমার পরীক্ষা পাশ করবার বয়স আছে। হো হো করে হেসে উঠল সে। হাসিটা অত্যন্তই উচ্চ। ভালোই তো, কখনো একখানা বই তো ছুঁয়েও দেখো না, তবু একটু পড়াশোনার চর্চা হবে। ও, পড়াশোনা সম্বন্ধে এই তোমার ধারণা? ইনকাম ট্যাক্সের আইন? অনুপম আরো জোরে জোরে হেসে উঠল। বইগুলো সে ছুঁয়েও দেখল না। সন্ধেবেলা আফিস থেকে ফিরে নাকের নিচে চশমা নামিয়ে হেমবাবুই সেগুলো পড়তে বসেন। রোজই এরকম হতে লাগলো। যখনই সময় পান, হেমবাবু বসে বসে ইনকাম ট্যাক্সের আইনের সমস্ত মার প্যাচ আয়ত্ত করেন। অনুপম তাকে একদিন দেখে ফেলল। হাসতে হাসতে সুরমাকে বললে, দেখেছো বাবার কাণ্ড? তিনি বই পড়লে কি আমার বিদ্যে হবে? সুরমা শান্তভাবে বললে, ও, সেটা তাহলে বোঝো। আমাকে দিয়ে ও সব রাবিশ চাকরি পোষাবে না, তা তো আমি বলেই দিয়েছি। তারপর একদিন আপিসে সাহেবের কাছে তার ডাক পড়ল। না গেলে বাবা নেহাতি দুঃখিত হবেন। শুধু সেই কারণেই সাজগোজ করে গেল সে। ফিরে এসে বললে, সাহেব আমাকে বললে তুমি আমাদের হেমবাবুর ছেলে,
তোমাকে নিতে পারলে তো ভালোই হয়। তা আপাতত এটা নিলে কেমন হয় বলো তো? বিজনেসটা একটু ফেঁপে উঠলে ছেড়ে দিলেই হবে। হাত খরচটার জন্য আর কি। বুঝলে না? সুরমা বললে, আপাতত হাত খরচ ছাড়া আর কোনো খরচ তো নেই তোমার। আহা! কোনো রকমে দিন কাটালেই কি হলো? বাবার অবস্থা দেখছো তো? সেই মারোয়ারিটা যা বলে তাতে তো মনে হয় ৬ মাসের মধ্যেই খুব সুবিধা হয়ে যাবে। কয়েকদিন পরে অনুপম বাড়ি ফিরে দেখে সুরমার মুখ ভারী গম্ভীর। জিজ্ঞেস করলে, কি হয়েছে তোমার? তোমার চাকরির খবর এসেছে। কি খবর? অনুপম খুব তাচ্ছিল্যের সুরেই জিজ্ঞেস করলে, তবু তার গলাটা একটু কেঁপে গেল। হয়নি। শ্বশুরমশাই ভারী ভেঙে পড়েছেন। মুহূর্তের জন্য ম্লান হয়ে গেল অনুপমের মুখ, কিন্তু তক্ষুনি আবার বললে, ওহ! বাঁচলাম। হলে মুশকিলই হতো। বাবার জন্য না নিয়েও তো পারতাম না। আমি ঠিক করে ফেলেছি। এখন থেকে শেয়ার মার্কেটেই মন দেব। এছাড়া আর কিছুতে পয়সা নেই। গোড়াতে হয়তো মাসে ২০০-২৫০ র বেশি হবে না। ক্যাপিটাল না থাকার এই তো মুশকিল। তবে বছর খানেকের মধ্যে ৫০০ মতো সহজেই হয়ে যাবে। আমাদের এই বাড়িটা ভারী ছোট। এটা ভাড়া দিয়ে তখন বড় বাড়িতে যাব। কি বলো? এতক্ষণ শুনছিলেন আজকের গল্প হতাশা। গল্প পাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্ট আমাকে আমার কাজে উৎসাহিত করে। আর গল্প যদি ভালো লেগে থাকে তাহলে গল্পটিকে লাইক করবেন, আপনাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো কথা ফুরোলো। আবারও ফিরে আসবো নতুন গল্পের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।